আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। আশা করি তোমরা বাসায় লেখাপড়া করতেছো এই লকডাউনের মধ্যে। লকডাউন অ্যাকচুয়ালি ওই করোনা ভাইরাসের সংক্রমণ কারণে তোমাদের স্কুলটা অনেক ধরে বন্ধ আছে। শুধু তোমাদের স্কুল না, সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে যত স্কুল আছে, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সবগুলো বন্ধ, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় কন্টাক্ট এবং হচ্ছে অনলাইন ক্লাসগুলাই। তো আমরা এখন তোমাদেরকে মোটামুটি অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা বাসায় থাকবে, বাসায় এবং তোমরা লেকচারগুলো সবসময় ফলো করবা। আমরা কি বলি, মনে করবো যে কি তুমি স্কুলে আছো, তোমার মনটা স্কুলে রাখবে এবং সেন্সটা তুমি আমাদের মনে করো যে আমরা নিজেরা ক্লাস নিচ্ছি এটা মনে করবা এবং তোমরা নিয়মগুলো ভালোভাবে করবা। আর কোনো কিছু বারবার বলেছি তোমার কিছু না বুঝলে কমেন্টে লিখবা যে স্যার এটা বুঝি নাই, এটা আর একটু বোঝাইলে ভালো হবে বা কী পড়ালে ভালো হবে। সবসময় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে লিখবে, তোমাদের সাজেশনটা আমাদের জন্য খুবই দরকার। আর তোমরা যেহেতু ক্লাস 5 থেকে 6-এ আসছো, তোমাদের জন্য এটা সম্পূর্ণ একেবারে মানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল না, তাহলে একটু লেখাপড়া বেশি করতে হবে। এবং প্রাইমারি থেকে তোমাদের হাই স্কুলের লেখাপড়ার ধরনটা ভিন্ন, কি আছে একটু ভিন্ন। তোমাদের অ্যাকচুয়ালি বইও বেশি, বইয়ের সংখ্যাও বেশি তোমাদের। এরপরে তোমাদেরকে গ্রামার, বিশেষ করে ইংলিশ গ্রামারটা তোমাদের 5-এর মধ্যে তোমাদের গ্রামার নেই বললেই চলে, কিন্তু 6-এর মধ্যে এসে তোমাদেরকে কি গ্রামার সাথে কী হতে হচ্ছে, পরিচিত হতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা গ্রামার উপর দিয়ে বেশি বেশি গুরুত্ব দিব। তো গ্রামারের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্সটা। সব গ্রামার সব আইটেম অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তোমাকে টেন্সটা বুঝতে হবে। ভার্বের যে ফর্মগুলো আছে, মনে ডু, ডিড, ডান না, কনজুগেশন, এগুলোকে কী বলে, কনজুগেশন অফ ভার্ব বলে। ডু, ডিড, ডান, রাইজ, রুজ, রাইজেন, এটার উপর দিয়ে হয়তো আমি একটা ক্লাস নিব, চারটা তুলে দেবো, এটাই ঠিক আছে। তো এগুলো ভার্বগুলো জানতে হবে, টেন্সটাও জানতে হবে। আর টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমাকে রাখতেই হবে, কারণ তোমার প্রতিটা বইয়ের প্রতিটা পেজের মধ্যে যে সেন্টেন্সগুলো আমরা ইংলিশে দেখি, এগুলা কোনো না কোনো টেন্সে অবশ্যই আছে, অথবা কোনো না কোনো সেন্টেন্সে অবশ্যই আছে। তাহলে টেন্স এগুলো সম্পর্কে তোমার ক্লাস 6-এর মধ্যে ভালো একটা আইডিয়া থাকবে। এগুলো তোমাদের পরবর্তী সময়ে ক্লাস 7, 8, 9, 10 ইন্টার থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমাকে কি লাগবে, এগুলা ইউজটা তোমাকে কি হবে, এগুলো তোমাকে ব্যবহার করতে হবে। সুতরাং কী হতে হবে, তোমাদেরকে অবশ্যই এগুলোর সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া তোমাকে রাখতে হবে। যাক, আমি আমার ওই আলোচনাটাই দীর্ঘায়িত না করে আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা করবো কি, টেন্স নিয়ে। তোমরা হয়তো বলতে পারো, হয়তো টেন্সটা আমাদের মনে হয় মেবি মিন্টু স্যার টেন্স নিয়ে আলোচনা করেছে। তোমরা যেহেতু ক্লাস 6-এর আইটেম কম, তোমাদের আসলে আমরা আইটেমটা হয়তো উনি হয়তো ওনার মেথড দিয়ে তোমাদেরকে কি টেন্সটা বুঝিয়েছে। তাহলে আমিও এখন আমার তীর দিয়ে, আমার মেথড দিয়ে বুঝাবো, ঠিক আছে। মোটামুটি আমাদের উভয়ের কাজটা হচ্ছে কি, তোমাদেরকে টেন্সটা বুঝে দেওয়া, মোটামুটি গিয়ে তোমাদেরকে টেন্সটা আমাকে একটা আইডিয়াটা ভালো করে কেউ দিয়ে দেওয়া, ঠিক আছে। এটা আমাদের মূল লক্ষ্য। তোমরা যেদিকে বুঝো, গ্রামার রুলটা মিন্টু স্যার পড়ালে ওটা বুঝলে ওটা অ্যাকসেপ্ট করবা, আর আমারটা সহজ হলে আমারটা অ্যাকসেপ্ট করবা, যেটা তোমাদের যেটা সুবিধা। মোটামুটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, তোমরা শিখবে, তোমাদেরকে টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবে, এটা হচ্ছে আমাদের মূল কথা, ঠিক আছে। আর তোমাদের ক্লাস 7-এর মধ্যে 6-এর মধ্যে তেমন একটা গ্রামাটিক্যাল আইটেম নেই, এই জন্য আমরা এগুলো রিভিউ করতে ইনশাআল্লাহ তোমাদের মধ্যে টেন্সটা ভালো করে জানার একটা আগ্রহ তৈরি হবে। ওকে, তাহলে আমরা আসি, তাহলে আমরা টেন্স নিয়ে আজকে আলোচনা করব। টেন্সটা কি? টেন্স হচ্ছে কাল বা সময়, মানে কোনো একটা কাজ তুমি যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা সময়টা চলেই আসবে। আমি স্কুলে যাই, তো যাচ্ছি, আমি কোন সময় স্কুলে যাচ্ছি, আমি কাজটি করি, তো কাজটি তুমি কখন করতেছো, তুমি কি আজকে করবা না কালকে নাকি আগামীকাল করবে, এখানে সময়টা চলেই আসবে। কারণ আমরা নির্দিষ্ট বলো কোনো না কোনো সময়ে আমরা কিন্তু কাজ করেই থাকি। তাহলে কাজের সাথে সময়ের একটা কি আছে, একটা সম্পৃক্ততা আছে, এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, টেন্স মোটামুটি টেন্স কয় প্রকার?
টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, সরি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এরপরে প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট অর্থ কি বর্তমানকাল, ফার্স্ট টেন্স অর্থ কি অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থ কি ভবিষ্যৎকাল। আচ্ছা গেল। এরপরে প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার আছে? 4 প্রকার আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফার্স্ট টেন্সও আবার 4 প্রকার। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে তোমাদের ফিউচার টেন্সটাও 4 প্রকার। একইভাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে সব মিলিয়ে টেন্স হচ্ছে কয় প্রকার? 12 প্রকার। প্রধানত 3 প্রকার, আর এমনি কি সব মিলিয়ে কয় প্রকার? 12 প্রকার। তো আমাদেরকে 12 প্রকার টেন্স নিয়ে একটা আইডিয়া রাখতে হবে। আমি সেন্টেন্স করার সময় বুঝতে হবে কি এটা এই টেন্স, এটা ওই টেন্স আমাকে বুঝতে হবে, নাহলে কি হবে আমাদের কি হবে না, শেখাটা হবে না। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে টেন্সটা কীভাবে মোটামুটি সহজে তোমরা শিখতে পারো, সহজে কীভাবে চিনতে পারো, সহজে কীভাবে অ্যাপ্লাই করতে পারো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, একটা মিনিট হচ্ছে তোমাদের হয়তো এটা অন্যভাবে পড়াইছে, আমিও তোমাদের একটু ভিন্নভাবে পড়াবো। আচ্ছা, তাহলে প্রেজেন্ট 4 প্রকার না, প্রেজেন্ট ইনডেফিনিট না, আমি আজকে একটু ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। ইনডেফিনিট, INDEFINIT, ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট, তাহলে এসেন্সের মধ্যে ইনডেফিনিট কয় প্রকার হবে? 3 প্রকার হবে। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আমরা আজকে শুধু আমরা ইনডেফিনিট নিয়ে থাকবো। তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলোকে আমি একটু ভিন্নতা, একটু টিচিংয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা আনছি। আশা করি তোমরা একটু বুঝবে। মূল কাজ হচ্ছে কি তোমার টেন্সটা বুঝে নেওয়া। আচ্ছা, তাহলে ইনডেফিনিট কয় প্রকার হবে? 3 প্রকার হবে না? প্রেজেন্ট টেন্সের মধ্যে ইনডেফিনিট আছে, ফার্স্ট টেন্সের মধ্যে ইনডেফিনিট আছে, ফিউচার টেন্সের মধ্যে ইনডেফিনিটটা আছে না? তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রেজেন্ট ইনডেফিনিটটা লিখবো। প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা কীভাবে চিনব? সাবজেক্ট থাকবে, যথারীতি সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে B1 কি থাকবে? B1 থাকবে। এগুলা কি আছে আর দেখার প্রয়োজন নেই। এরপরে হয়তো অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, ঠিক আছে, এগুলো আমি লিখেছি না। তুমি মোটামুটি সাবজেক্টের পরে B1 বারবার প্রেজেন্ট ফর্ম দেখলে, B1 মানে হচ্ছে কি একটা বিষয় মনে রাখবা, আমি বারবার প্রেজেন্ট ফর্মকে B1 লিখবো, বারবার ফার্স্ট ফর্মকে V2 লিখবো, আর বারবার ফার্স্ট পার্টিসিপলকে V3 লিখবো। এটাকে মাথা রাখতে হবে। এগুলো আমি সংক্ষিপ্ত আকারে জিনিসটা লেখার জন্য। আচ্ছা, তাহলে এখানে আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উদাহরণটা কি? I go to school, আমি স্কুলে যাই। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কীভাবে চিনব? সাবজেক্টটা আমরা সবাই চিনি না, সাবজেক্টটা সাধারণত কী থাকে? শুরুতেই থাকে, এটা সে না। আচ্ছা গেল। এরপরে সাবজেক্টের পরে ভার্বের উপর ডিপেন্ড করবে কি সেটা কোন টেন্স। ভার্বটা গোটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো, ওয়েন, গন, ঠিক আছে। তাহলে গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1। তাহলে সাবজেক্টের পর যদি V1 থাকে সেটা অবশ্যই সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই হবে। এখন এরপরে অবজেক্ট থাক, এক্সটেনশন থাক, বা আরও কিছু থাকে, এত কিছু দেখার প্রয়োজন নেই। সেন্টেন্সটা অনেক লম্বা হোক, আমার তো কোনো দেখার প্রয়োজন নেই। আমি শুধু 2টা বিষয় জানতে হবে, সাবজেক্টের পরে B1টা আছে কিনা, প্রেজেন্ট ফর্মটা আছে কিনা। থাকলেই সেটা যত বড় সেন্টেন্স হোক না কেন, তোমার ভয় পাওয়ার দরকার নেই। সেটা অবশ্যই কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এম আই ক্লিয়ার? ওকে, তো এটা অর্থ হচ্ছে কি আমি স্কুলে যাই, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে হয়তো কোনো সময় তো আমি তোমাদের কথা বাংলাগুলো ক্লিয়ার করে দিব। এবার আসি পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট,
হবে প্লাস B2 হবে, অর্ডার দিলাম। আচ্ছা, সাবজেক্টের পরে কি থাকতে হবে B2, তাহলে আমি জাস্ট আই গো টু স্কুলকে ঠিক কী করবো, ফার্স্ট ইনডেফিনিটেন্সে নিয়ে যাবো। তাহলে আমি একটা সেন্টেন্সকে দিয়ে কী করতেছি, তোমার চেঞ্জ করতেছি, তোমাদের পরীক্ষায় ওই চেঞ্জিংগুলোই আসবে, ঠিক আছে। তাহলে সাবজেক্টের পর কি আসবে, ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে। তাহলে গোর ফার্স্ট ফর্ম হচ্ছে কি B2 হচ্ছে কি when I went to school। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, দ্যাট মিনস যদি B2 থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেটা অবশ্যই কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, এবার ফিউচার আসি, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট, এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 দিলাম আই। আচ্ছা, এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম হচ্ছে কি সাবজেক্টের উপর কি থাকতে হবে, শ্যাল উইল থাকবে এবং কি থাকবে, V1 প্রেজেন্ট ফর্ম থাকবে। এরপরে কি আছে আর দেখার প্রয়োজন নেই, এটাই মূল কথা। তাহলে আমরা আই করলাম, এরপরে আইয়ের সাথে তোমার শ্যাল বা উইল তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আই শ্যাল V1, তাহলে প্রেজেন্ট ফর্ম আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। আমি তোমাদেরকে একটা উদাহরণকে, একটা সেন্টেন্সকে ওই টেন্সের নিয়ম অনুযায়ী কী করতেছি, তোমার চেঞ্জ করতেছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে তোমাদের বিষয়টা, কারণ তোমাদের মধ্যে এটা আমি একবার টেন্সটাও শিখে বলতেছি, আবার তোমাদের পরীক্ষা দিয়ে যে চেঞ্জ করবা, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আমি একবার তোমাদেরকে চেঞ্জটাও দেখা দিচ্ছি। তাহলে সবসময় ইনডেফিনিটের মধ্যে তোমার তিনটা বিষয় মনে রাখবা। ইনডেফিনিট ক্ষেত্রে তোমার শুধুমাত্র ভার্বকে দেখবা, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আমরা সবাই চিনি, ঠিক আছে। বি কি দেখবা, যদি B1 দেখো, প্রেজেন্ট ফর্ম দেখো, সাবজেক্টের পরে B1 থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মনে করবা, সাবজেক্টের পরে যদি B2 থাকে ফার্স্ট ইনডেফিনিট টেন্স মনে করবা, আর সাবজেক্টের পরে যদি শ্যাল উইল থাকে তখন সেটা কি মনে করবে, ফিউচার ইনডেফিনিট টেন্স মনে করবা। তবে তুমি চাইলে এটা আয়ের সাথে তুমি উইলও ইউজ করতে পারবে, আয়ের সাথে শ্যাল ইউজ করা যায়, উইলও ইউজ করতে পারবে। তাহলে কথা বোঝা গেছে, সাবজেক্টের পরে B1 থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর কিছু দেখার প্রয়োজন নেই, অবজেক্ট এক্সটেনশন এগুলো থাকেই। আমার মূল কথা হচ্ছে কি সাবজেক্টের উপর কি থাকবে, B1 থাকবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি B2 থাকে, দ্যাট মিনস ফার্স্ট ফর্ম থাকে, তখন সেটা হচ্ছে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। আর সাবজেক্টের উপর যে শ্যাল উইল B1 থাকে, সেটা কোন টেন্স হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তা আজকে মোটামুটি আমি তোমাদেরকে ইনডেফিনিট নিয়ে একটু আলোচনা করেছি, এখন আমি তোমাদেরকে কন্টিনিউয়াস নিয়ে একটু আলোচনা করব। কন্টিনিউয়াস মানে মনে করবো যে কি সবসময় B1 এর সাথে আইএনজি মনে করবো, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, এটা মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবেই, এটা মাথায় রাখবা। এখন কি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইনডেফিনিট যেভাবে তিনভাবে আসছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, সেমভাবে কন্টিনিউয়াসটা আমরা তিনভাবে আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এটা আসলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু উল্পাট করে পড়াচ্ছি। আমার কাছে এই সিস্টেমটা এভাবে একটু সুবিধা মনে হচ্ছে, আশা করি তোমরা ফলো করো, তোমার কাছে এটা একটু ইজি মনে হবে। তাহলে সেমভাবে কন্টিনিউয়াস কয় প্রকার হবে, তিন প্রকার হবে। প্রেজেন্ট কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা গেল, সেমভাবে সাবজেক্ট আসবেই, সাবজেক্টের উপর কি থাকবে, এম ইজ আর প্লাস B1 প্লাস আইএনজি প্লাস যা আছে এগুলো দরকার নেই, এগুলো থাকলেও তুমি লিখে দিবা, মনে করছে এটা। তাহলে এখানের মধ্যে দেখো আমি যে এই বাক্যটাকে কী করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যাবো। দেখো আয়ের পর কী থাকবে, এম ই স্যার, আয়ের সাথে এম হয়, আয়ের সাথে কী হবে, আই এম। এরপরে গো আছে না, গোটা হচ্ছে B1, এর সাথে কী করতে হবে, আইএনজি করতে হবে। আমি যেটা বলছিলাম কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। তাহলে এম সাবজেক্ট আমরা রাখবো না, সাবজেক্ট আমরা সবাই জানি, ঠিক আছে। এম ইজ আর এর পরে যদি এম ইজ
আর এরপরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটা অবশ্যই কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। শুধুমাত্র আইএনজি থাকলে হবে না, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকলে হবে না, এরা কি রাখতে হবে, এম ইজ আর থাকতে হবে। এটা আমি লিখলাম যে কি জন্য, কন্টিনিউয়াসটা বোঝাচ্ছে, মানে কন্টিনিউয়াস মানে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবেই, আইএনজি থাকবে এবং এরাই কি রাখতে হবে, এম ইজ আর থাকতে হবে, তখন সেটা অবশ্যই কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা অন্য কোনো টেন্স হবেই না, এটাকে মাথায় রাখতে হবে। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস। এবার কি আসবো, পাস্ট কন্টিনিউয়াস, সেটাকে লিখলাম, সেটা একইভাবে সাবজেক্ট হবে ওয়াজ ওয়্যার হবে প্লাস একইভাবে বি1, যেটা বললাম বি1 প্লাস আইএনজি থাকবেই, বি1 প্লাস আইএনজি এখানে থাকবে কন্টিনিউয়াসের মধ্যে, প্লাস এখানে অবজেক্ট এক্সটেনশন এগুলো আমরা লিখতে পারি, আমাদের এগুলা কোনো ফ্যাক্টর না। তাহলে এটা কেউ হবে, সাবজেক্ট লিখলাম আই, তারপর কি লিখতে হবে, ওয়াজ হয়ে লিখতে হবে, আইয়ের সাথে কি হয়, ওয়াজ হয়। বি1 মানে গো, গোর সাথে কি যোগ হবে, আইএনজি হবে, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে টু স্কুল হচ্ছে কি এক্সটেনশন, আমি তোমাদেরকে অবজেক্টটা কি এক্সটেনশনটা কি সেটাও একটা ক্লাসে হয়তো বুঝাবো, ঠিক আছে। অবজেক্ট তোমরা কীভাবে চিনবা, এক্সটেনশনটা কীভাবে চিনবা, সেটাও আমি একটা আইডিয়া দিব তোমাদেরকে, বুঝে গেছে। তবে টেন্স বোঝার ক্ষেত্রে আমি বলবো কি সবসময় তোমরা বিষয়টা মনে রাখবা, সাবজেক্টের পরে কি আছে, এমিসারের পরে ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াসে যাচ্ছি, ফিউচার কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, shall be, will be plus be1 plus ing প্লাস তোমরা অবজেক্ট এগুলো এক্সটেনশন এগুলো তোমরা লিখতে পারো, ওটা ফ্যাক্টর না, আমরা টেন্সের মধ্যে আমরা দেখি মূল হচ্ছে এগুলাই। আচ্ছা, তাহলে এটাকে সাবজেক্ট আমরা জানি সবাই, আয়ের সাথে আমি শ্যাল বি উইল বি যে কোনো একটা ইউজ করতে পারবো, তো যাকে এখানে শ্যাল করলাম আমি এখানে উইল বি ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, উইল বি লিখতে হবে, উইল বি পরে বি1 হবে, বি1 এর সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, তারপর বাকি সেগুলো লিখে দিব। তাহলে শ্যাল বি উইল বি পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা কোন টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর তাহলে কন্টিনিউয়াসের নিয়েটা কি বুঝাই দিচ্ছি, সবসময় এই বিষয়টা মনে রাখবা, সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমরা সবাই জানি, সাবজেক্টটা রাখতে রাখা, এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বির পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। বুঝা গেছে? তাহলে এবার আমরা মোটামুটি যে 12টা টেন্স ছিল এর মধ্যে খুব শর্টকাটে খুব সহজে মোটামুটি টেন্স সম্পর্কে একটা আইডিয়া দিছি। এর মধ্যে আমরা প্রথম 6টা সেন্টেন্স মোটামুটি প্রথম 6টা টেন্স আলোচনা করেছি। হয়তো এরপর নেক্সট ক্লাসের মধ্যে আমরা বাকি টেন্সগুলোর উপর দিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এবার আমরা যে কথাটা বললাম এইটার উপর দিয়ে আমরা একটা বিষয় আছে, পুরো যেটা পড়াইছি সেটা একটা সামারি দিচ্ছি। সাবজেক্ট তো আমরা জানি, V1 থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, V2 থাকলে পাস্ট ইনডেফিনিট, শ্যাল উইল B1 থাকলে ফিউচার ইনডেফিনিট গেল। এবার আসবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বির পরে যদি কি হয় ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস। তো তোমরা এই নিয়মটা একটু ফলো করবা। তোমাদের মধ্যে চার্ট আসবে না পরীক্ষার মধ্যে কি আসবে, চেঞ্জ আসবে। চেঞ্জটা একটু তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। মনে করো পরীক্ষায় আসছে, এটা দিলাম,
আই রাইট এ লেটার লিখি, আই রাইট এ লেটার। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিব, এটা একটু বুঝিয়ে দিয়ে তোমাদেরকে। আচ্ছা, আই রাইট লেটার এটা কোন টেন্স? এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে না? কারণ কি এটা কি আছে? এটা B1 না? আচ্ছা, মনে করো পরীক্ষা আসছে, পরীক্ষার মধ্যে এদিকে লেখা থাকবে, মনে করো এটা কি করতে বসছে, পরীক্ষা এভাবে লেখা থাকবে প্রেজেন্ট, মনে করো কন্টিনিউয়াস লিখতে বসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে বসছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি সাবজেক্ট আমরা জানি, তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা কি হবে? সাবজেক্টটা লিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? এম ইসারের পরে ভার্বের সাথে আইন। তাহলে আমি কি লিখলাম? আয়ের সাথে এম ইসারের পরে ভার্বের সাথে কি হবে? আইনজি হবে। আই এম রাইটিং, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিবা, টেন্স তো চেঞ্জ হয়ে যাবে। ভার্ব চেঞ্জ করা মানে কি করে দেবা? তাহলে এটা আই এম রাইটিং এর এটা হবে যে রাইট আনসার। তো তোমাদের পরীক্ষার মধ্যে এরকম চেঞ্জগুলো আসবে, এগুলো নিয়ে আমি আলাদা আলোচনা করব। তো আজকে আমি আমার ক্লাসটা শেষ করতে যাচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, তোমাদের প্রতি আমার দোয়া রইল। ওকে, আল্লাহ হাফেজ।